যশোরের কুখ্যাত মাদক বিক্রেতা শিলি বেগমকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার দুপুরে চাষড়া রায়পাড়া এলাকা থেকে তাকে হাতে নাতে ধরা হয়। ডিবি পুলিশ জানায়, শিলি বেগম এলাকায় ইয়াবার ডিলার হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে আগে থেকেই 17টি মামলা রয়েছে। অভিযানে তার কাছ থেকে 75 পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। দীর্ঘদিনের এই মাদক কারবারিকে বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। যশোরের শার্শায় আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের 2 সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নাভারণের একটি গ্যারেজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে একটি চোরাই ইয়ামাহা মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাস্টার চাবি। পুলিশ জানায়, খুলনা সোনাডাঙ্গা থেকে চুরি হওয়া বাইকটি এই গ্যারেজে এনে পার্টস খোলার চেষ্টা করা হচ্ছিল। আটককৃতদের বুধবার যশোর আদালতে প্রেরণ করা হয়েছে এবং চক্রের মূল হোতাদের ধরতে অভিযান অব্যাহত আছে। যশোরে পুলিশের বিশেষ অভিযানে আটক হয়েছেন শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজার 4র্থ স্ত্রী ও চিহ্নিত মাদক কারবারি তৃষ্ণা আক্তার প্রিয়া। বুধবার রাতে শহরের ষষ্ঠীতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে 42 পুরিয়া গাঁজা, 17 পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ 42,000 টাকা উদ্ধার করে পুলিশ। কোতোয়ালি থানার ওসি জানিয়েছেন, তৃষ্ণার বিরুদ্ধে আগে থেকেই 10টি মামলা রয়েছে। নতুন এই ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা প্রক্রিয়াধীন। অনেক আদর করে আমি শুধু আমি খেয়ে দিয়ে সবাই খেয়ে দিয়ে করে। আর তখন সকালবেলা উঠে দেখিয়ে গিয়ে আমার আব্বু নেই, ধরে নিয়ে গেছে। আমি খুব কষ্ট করি আব্বুর জন্য, তাই আমি এই জায়গায় এসেছি। তোমাদের বলছি আমার খুব কষ্ট করেছে, অনেক খারাপ লাগছিল এবং আমি অনেক কান্না করে আমার আব্বার জন্য। এই জন্য আমি তোমাদের কাছে বলে এসেছি, তাই বলে আসছি। তাই এই কথাটা আমি তোমাদের কাছে বলতে এসেছি। আমার বাবুকে চাই 1 কোটি টাকা চাঁদা, আর সেই টাকা না পেয়ে একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে গেল একদল দুর্বৃত্ত। 3 দিন পার হয়ে গেলেও সন্ধান মেলেনি যশোরের জাহাঙ্গীর আলমের। ঘটনাটি যশোরের শঙ্করপুর এলাকার। গত 2রা মার্চ রাত 9টা প্রতিদিনের মতো নিজের ব্যবসা প্রতিষ্ঠান আর মেডিকেল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর আলম। কিন্তু পথেই যেন পথ পেতেছিল যমদূতরা। অভিযোগ উঠেছে, মাঝপথেই তার গতিরোধ করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একদল অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। রাত 10টা বাজার আগেই জাহাঙ্গীরের ফোন থেকে কল আসে তার মায়ের কাছে। ফোনের ওপাশ থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর দাবি, ছেলের জীবন চাইলে 1 কোটি টাকা রেডি করো। বুধবার প্রেসক্লাব যশোরে বুকফাটা আর্তনাদ নিয়ে হাজির হন জাহাঙ্গীরের স্ত্রী রেশমা খাতুন। সাথে ছিল তাদের 3 অবুঝ সন্তান আর বৃদ্ধ মা। রেশমা খাতুন কান্নায় ভেঙে পড়ে বলেন, পুলিশ বলছে তারা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছে। কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ জানিয়েছেন, তাকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কিন্তু পরিবারের একটাই প্রশ্ন, আর কত সময়? 3 দিন পার হয়ে যাওয়ার পরও কেন প্রিয় মানুষটির কোনো হদিস পাওয়া যাচ্ছে না? একজন সাধারণ ব্যবসায়ী কি নিজের শহরেও নিরাপদ নন? উনি সংশোধন হয় নাই, উনি নিজের ইস্যু জানতে পারেন নাই। কেন? উনি আইন কানুন জানেন না। উনি এত অথর্ব, অযোগ্য বিচারক। যশোরের একটা মানে কি আর বলবো, আমাদের একটা দুর্ভাগ্য যে ওনার মতো একটা অযোগ্য মানুষ। কালকে সাব জজ ছিল, পরশুদিন হলো যে এডিশনাল জজ হয়েছে, আজকে হচ্ছে যে জেলা জজের চেয়ারম্যান। যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভিন সংশোধন হননি। শুধু তাই নয়, আলোচনার পর তিনি আরও খারাপ আচরণ করা শুরু করেছেন বলে মন্তব্য করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক MA গফুর। উনি আইন বোঝেও না, জানে না। ওনার মতো অযোগ্য ভারপ্রাপ্ত জেলা জজ যশোরে আমরা এই কখনো দেখিনি।
এটা একটা রেকর্ড, যে কারণে উনি আমরা বারবার রিকোয়েস্ট করার পক্ষ থেকেও বারের পক্ষ থেকে আমরা দিয়েছি, উনি সংশোধন হয় নাই, উনি নিজের ইস্যু জানতে পারেন নাই। কেন? তিনি বলেছেন কোনোভাবেই আর আইনজীবীরা তার এজলাসে অংশ নেবেন না। বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আইরিন পারভিনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতও একই সঙ্গে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সভায় পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী যুগ্ম জেলা জজ রাশেদুর রহমানের আদালতও বর্জনের ঘোষণা দেওয়া হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ গফুর। আজকে দেখছি যে উনি আসলে জুডিশিয়াল মাইন্ড, জামিনের পক্ষে একটাও অভিযোগ নেই। উনি কি জামিন দিল কি দিল না এটা আমাদের বিষয় না, জামিন নাও দিতে পারে। আমরা বলছি কি উনি অ্যাটিটিউডটা খারাপ করেছে, দুর্বে বলবেন কেমন হয়েছে, সেই জন্য আমরা কোনো হটকারী কোনো কর্মসূচি বিক্ষোভ মিছিল সমাবেশ কোনো কিছুতে আমরা সমর্থন করি না। আমরা মনে করি কিন্তু উনি যেহেতু আমাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, উনি মানে জুডিশিয়াল মাইন্ডের না, আমরা সেই কারণে আমরা ওই আদালত থেকে যদি বিরত থাকি, ওনারা আমার আদালত করবো, শুধু নন রোয়ালদের আদালত। উনি যে আদালতে দ্বিতীয় আদালতে সম্ভবত আছে, ওনাকে যখন আমরা মনে করছি যে উনি ঠিক না জুডিশিয়াল, ওনার কোনো আদালতে আমরা আমি মনে করি। আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি এম ইদ্রিস আলী, কাজী ফরিদুল ইসলাম, শরীফ নূর মোহাম্মদ আলী রেজা, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম বাচ্চু, সিনিয়র আইনজীবী জাফর সাদিক, মইনুল হক খান ময়না এবং সাবেক জিপি সোহেল শামীম। ওনার সাথে কথা বলেছেন, উনি আশ্বাস দিচ্ছেন, আশ্বাস দিয়ে কি হয়েছে, আগের দিন যা জামিন দিয়েছিলেন পরদিন তাও দিচ্ছেন না। এইরকম সংকটময় মুহূর্তে যশোর বার কখনোই কোনো উচ্ছৃঙ্খল আচরণ করেনি, সুশৃঙ্খলভাবে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির সমাধান করেছে। ওটার দরকার নেই। আমি সারাদিন কাজ করে যদি কোনো ফল না আসে তা কাজ করলাম না। ওনার কোর্ট সকাল 10টার থেকে 1টা-2টা পর্যন্ত কোর্ট করে যদি ফলাফল 0 হয়, 0 না মাইনাস, তাইলে আমি কোর্টই করলাম না। তিনি অন্যায় ও নিয়মের বাইরে গিয়ে কাজ করছেন, তার ন্যূনতম আইন সম্পর্কে ধারণা নেই বলেও অভিযোগ করেন তারা। আসলে আমাদের সম্মান, আমাদের মান সম্মান আমাদের কাছে বড় জিনিস, এবং সেই সম্মানটা ধরে রাখা এবং যশোর বাড়ির ঐতিহ্যটা ধরে রাখা আমাদের সকলের জন্য প্রয়োজন। সিপাহী এসপি হলে যা হয় সেই দুর্ভাগ্য হয়েছে আমাদের। না বোঝেন কোনো আইন কারণ, না বোঝেন কোনো চেয়ারের মর্যাদা, না বোঝেন কোনো মানুষের মর্যাদা। ও কে কি বললো না করলো এই ভয় আমার মধ্যে কাজ করে না, আপনাদেরও করে না। রোহিত হোসেন রনির তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাত নিউজ। আপনি এখন টিকিট বন্ধ, ওনার কাছে 50 টাকা চাইছেন বলেন। আমি বলেছি ব্ল্যাকে টিকিট দিতে হবে। ব্ল্যাক বলতে কি ওই যে যখন টিকিট বন্ধ থাকে ভিডিও করে না, যখন টিকিট বন্ধ থাকে তখন আসছে ওই ওরা বসে থাকে, ওনাদের কাছ থেকে টিকিট টাকা দিলে দিয়ে দেয়। তো 50 টাকা টিকিট দিতাম। যে যেরকম নেই তো। যে যেরকম নেই, মানে আপনি কি এখানকার কে? আমি এখানকার স্টাফ। মাস করেন কতদিন ধরে কাজ করেন? ডিএনএ ডায়াগনস্টিক। দ্রুতই ডাক্তার দেখানো যাবে, দাঁড়াতে হবে না লাইনে অথবা দিতে হবে না সিরিয়াল। তিনি যেন অষ্টধাতুর মাদুলি। দীর্ঘদিন ধরেই গ্রাম থেকে আসা রোগীদেরকে চিকিৎসার নামে ভূগোল পড়িয়ে আসছিলেন মেহেদি হাসান নামের এই যুবক। যশোর সদর হাসপাতালের টিকিট বেশি দামে বিক্রি করাই যেন তার পেশা। শুধুই তাই না, হাসপাতালের রোগী দেখাতে লাগবে না সিরিয়াল। এসব প্রলোভন দেখিয়ে টাকা হাতানোর সময় কথিত দালাল মেহেদিকে হাতে নাতে আটক করা হয়। বুধবার দুপুরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে উদ্ধার হয় অসংখ্য সরকারি টিকিট। এছাড়াও অভিযোগ রয়েছে তিনি নোয়াপাড়া রোডের ডিএনএ ডায়াগনস্টিক সেন্টারের কর্মী। দিনরাত তিনি হাসপাতাল চত্বরে অবস্থান করে রোগীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে ভাগিয়ে নিয়ে যান ওই ডায়াগনস্টিক সেন্টারে। 10 টাকা নেই, 50 টাকা দিয়ে শুনুন কেন না স্যার? আমার কাছে কোনো ব্ল্যাকে নিতে হবে না। টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে।
আর রুগী নাই তো এই জন্য টিকিট কাউন্টার তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে, 2টা পর্যন্ত চলে। আচ্ছা। এখন টিকিট নিতে গেলে 10 টাকার জায়গায় এখন 50 টাকা নিয়ে লাগবে। আর একটা ভাইও ছিল আমার সাথে, উনি চলে গেছে। ইনি বলছে তো? জি জি। হাসপাতাল সূত্র জানায়, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার 12 বাজার এলাকার আকিব হোসেন নামের এক রোগী স্কিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে আসেন। এ সময় দালাল চক্রের সদস্য পরিচয়ে মেহেদি হাসান নামের এক ব্যক্তি তাকে সরকারি 10 টাকার ব্ল্যাঙ্ক টিকিট 50 টাকায় কিনতে প্রস্তাব দেন। ভুক্তভোগী বিষয়টি হাসপাতাল ক্যাম্পের পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ব্ল্যাঙ্ক টিকিট উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিকে হাসপাতাল ক্যাম্প পুলিশ তত্ত্বাবধায়কের কার্যালয়ে নিয়ে যায়। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হোসাইন সাফায়াত তার কাছ থেকে মৌখিক মুসলেকা নিয়ে প্রথমবারের মতো সতর্ক করে ছেড়ে দেন। এদিকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে কেন ছেড়ে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। MH উজ্জ্বলের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাত দিন নিউজ।